নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে, রুখে দাঁড়াতে হবে বলছেন মির্জা ফখরুল। আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি বলছেন রিজভী। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা। এদিকে আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের। সর্বশেষ জানাবো, বিকল্প নেই বলেই একীভূত ৫ ব্যাংক, জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে, রুখে দাঁড়াতে হবে বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। ফখরুল বলেন, আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে, এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা, এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্তিকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে ফখরুল বলেন, আজকে বাংলাদেশের রাজনীতি এক ধরনের কনফিউজ পলিটিক্সের মধ্যে চলে গেছে। এমন সব ঘটনা ঘটছে, এমন সব উপাদান ঢুকছে যা বাংলাদেশের মানুষ আগে কোনোদিন চিন্তাই করেনি। এগুলো বাংলাদেশের আস্থা নয়, সল নয়। দুর্ভাগ্যক্রমে দেশ এক জটিল সংকটের মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে তারা রাজনৈতিক কাঠামোকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা এখনও বলা যায় না। বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, আমরা বারবার বলেছি নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে ট্রানজিশন করে গণতন্ত্রে যাওয়া সম্ভব। হতাশা আর অনিশ্চয়তার মধ্যেও এখন একটি সম্ভাবনা দেখা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার অভিযোগ, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে। নানা দাবি তুলে তারা নির্বাচনকে ব্যাহত, বিলম্বিত বা বন্ধ করতে চায়। কিন্তু দেশের মানুষ এখন চায় একটি নির্বাচিত সরকার যার পেছনে জনগণের সমর্থন থাকবে। ফখরুল বলেন, অর্থনীতির অবস্থা খুবই খারাপ হচ্ছে, নির্বাচন ছাড়া এটি আরও খারাপ হবে। আইনশৃঙ্খলার অবস্থাও খারাপ, নির্বাচিত সরকার না থাকলে তা আরও অবনতির দিকে যাবে। আগামীকালের রায়কে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়। গণতন্ত্রের উত্তরণের পথকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এজন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয়। রোববার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজভী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থ বিরোধী একাধিক চুক্তি করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি দাবি করে তিনি বলেন, ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের ৩৪% কেন বাংলাদেশকে কিনতে হবে? এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার শামিল। তিনি অভিযোগ করে বলেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ছিল, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারত। ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। রিজভী দাবি করেন, অতীত সরকারের বিভিন্ন চুক্তির সিদ্ধান্ত ও দমন পীড়নের কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। সেসব কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিসি দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান। সিসি বলেছেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে চায় কমিশন।
এদিন সকাল 10:30 থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণফোরাম সহ 6 দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। সংলাপটি বেলা 12:30 পর্যন্ত চলার কথা রয়েছে। অন্য দলগুলো হলো গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি। এছাড়া দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি। বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামাত সহ 53টি দল নিবন্ধিত রয়েছে। বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামীকাল বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। এর আগে 13 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় প্রসিকিউশন 5টি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দাবি করেছেন। অন্যদিকে আসামিরা নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে নিয়োজিত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে তার আইনজীবীও খালাসের আবেদন করেছেন। এ মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস তামিম শুনানি করেন। এছাড়া প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, শাইখ মাহদি আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, আর রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সর্বমোট 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ জমা পড়ে। এখন 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে। আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের। আলেম ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো কোনো বিজ্ঞ আলেম ওলামাদের নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। সতর্ক করে তিনি লেখেন, যদি কেউ এমনটি করেন তবে ধরে নেওয়া হবে তিনি আসলে জামায়াত ইসলামীকে কোনোভাবে ভালোবাসেন না। ধন্যবাদ। বিকল্প নেই বলেই একীভূত 5 ব্যাংক, বলছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা সম্পর্কে গভর্নর বলেন, ব্যাংকগুলো একীভূত করা ছাড়া বিকল্প ছিল না। আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে অর্থনীতির জন্য ভালো কিছু হবে। তিনি বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, ডিপোজিটর, কর্মকর্তা সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এর আগে গত 5 নভেম্বর আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। গত 9 নভেম্বর গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় 5টি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়েছে।
সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।